নমস্কার। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইন্টারস্টেট রিলেশন, মানে আন্তঃরাজ্য সম্পর্ক। তো ডান পাশে উপরের দিকে আমার ফোন নাম্বার দেওয়াই আছে। এবার কেন? কারণ হচ্ছে দেখুন, ভারতীয় যুক্তরাষ্ট্র যাতে সফলভাবে কাজকর্ম করে, মানে মানে কি বলে সাকসেসফুল ফাংশন করে, যাতে অসুবিধা না হয়। ভারতীয় যুক্তরাষ্ট্র একটি কল্যাণকর রাষ্ট্র এবং এবং এছাড়া যে সমস্ত কাজগুলো বিভিন্ন মানে ইউনিট বলতে পুরো ভারতবর্ষ একটা দেশ, তার মধ্যে যে রাজ্যগুলো আছে সেগুলো একটা প্রশাসনিক ক্ষেত্র বা কেন্দ্র। তো সেই হিসাবে কেন্দ্র সরকার এবং অন্যান্য যে সরকারগুলো রয়েছে সব যেন মিলিয়ে ঝুলে একসঙ্গে ঠিকঠাক কাজ করতে পারে, সেই জন্য আমরা এই একটা এখানে এটা দেখানোর মাধ্যমে চেষ্টা করেছি বোঝাতে। তো এই যে কেন্দ্র সরকারের সঙ্গে সমস্ত রাজ্যের দেখুন আলাদাভাবে সম্পর্ক আছে, কিন্তু সেটা থাকলেই হবে না। আবার দেখুন প্রত্যেকটা রাজ্যের একে অপরের মধ্যেও সম্পর্ক থাকা দরকার, তবে গিয়ে এই ডেমোক্রেসিটা সাকসেসফুল হবে, তবে গিয়ে দেশটা চলবে। তো এইভাবে আমি বোঝার চেষ্টা করেছি। তাহলে এবার আমরা নেক্সট স্লাইডে দেখি। তো ইন্টারস্টেট রিলেশনসটাকে টোটাল 4টে কনস্টিটিউশনাল আর একটা নন কনস্টিটিউশনাল এই ভাগে বা এই বিভাগে বা এই ধরনের করে ভাগ করা হয়েছে। ডাইমেনশনস বলা হচ্ছে, মানে কী কী ক্ষেত্রে একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের সম্পর্ক কোন কোন ক্ষেত্রে নির্ধারণ করা হবে, কী কী ব্যাপার নজরে রাখা হবে, এইটাই হচ্ছে মূল বক্তব্য। যেমন ধরুন, প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাডজুডিকেশন অফ এই যেমন আমরা একটু করে দেখি, অ্যাডজুডিকেশন অফ ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট। মানে যদি মানে আন্তঃরাজ্য যে নদীগুলো রয়েছে, যেমন কৃষ্ণা, গোদাবরী, মহানদী, এরম যে রাজ্যগুলো রয়েছে তাদের মধ্যে যদি এই জলবন্টন বা এই নদীর বেসিন নিয়ে কোনো রকম ঝগড়া ঝামেলা হয়, তাহলে সেই ডিসপিউটটাকে মানে অ্যাডজুডিকেশন মানে হচ্ছে সেটাকে মিটিয়ে দেওয়া হবে। তো তার উপরে ভিত্তি করে সম্পর্ক হবে দুটো রাজ্যের মধ্যে। তারপর হচ্ছে কোঅর্ডিনেশন থ্রু ইন্টারস্টেট কাউন্সিল। একটা কাউন্সিল গঠন করা হবে, যার মাধ্যমে বিভিন্ন রাজ্যের যারা প্রতিনিধি ওই কাউন্সিলে যাবেন তারা তাদের বক্তব্য পেশ করবেন, তাদের সুবিধা অসুবিধা বা মনোমালিন্য, ডিসপিউট সব কিছু ওর মাধ্যমে মেকানিজম হবে। তারপর হচ্ছে মিউচুয়াল রেকগনিশন অফ পাবলিক অ্যাক্টস, রেকর্ডস অ্যান্ড জুডিশিয়াল প্রসিডিংস। অর্থাৎ কিনা কোনো একটা রাজ্যে বিশেষ একটা কাজ হচ্ছে, সেই কাজটাকে আমরা এই রাজ্যে মানছি না তা নয়। ধরুন কোনো একটা রাজ্যে রেশন দেওয়া হচ্ছে, তাহলে আমরাও সেই নিয়ম অনুযায়ী যে না জনগণকে রেশন দিতে হবে। কোনো রাজ্যে হয়তো পুলিশ বিভাগ রাখা হয়েছে যাতে ল অ্যান্ড অর্ডার থাকে, তাহলে আমাদের রাজ্যেও একটা বিভাগ আমরা তৈরি করে পুলিশ বিভাগ, এইভাবে এই সমস্ত যে জিনিসগুলো আছে। আবার দেখা যাচ্ছে কেরালার কোনো হাইকোর্ট বা বম্বে হাইকোর্ট বা চেন্নাই মানে মাদ্রাজ হাইকোর্ট কিছু রায় দিয়েছে, সেইটা তো মাদ্রাজে রায় দিয়েছে, তাহলে আমরা কেন মানব? তা না, আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তের কোর্টের রায় মেনে নেব। তো এইভাবে বিভিন্ন রাজ্যের মধ্যে এক সূত্রে রাজ্যগুলোকে গেঁথে নেওয়া, বা কোনো একটা কাজ হলো যার প্রভাব সমস্ত রাজ্যে পড়লো, এই যে জিনিসগুলোকে দেখানো হচ্ছে এর মাধ্যমে। তারপরে হচ্ছে একটু নিচে লিখেছি, জায়গা ছিল না ওপরে, ফ্রিডম অফ ইন্টারস্টেট ট্রেড, কমার্স, ইন্টারকোর্স। অর্থাৎ কোনো রকম বাধা ছাড়াই একটি রাজ্যের সঙ্গে অপর একটি রাজ্যের ব্যবসা বাণিজ্য, লেনদেন, যাতায়াত এইগুলো হতে থাকবে কোনো বাধা বিপত্তি ছাড়াই। তারপর হচ্ছে নন কনস্টিটিউশনাল ডাইমেনশন। অর্থাৎ কিনা দেখুন, এই যে 4টে পজিশন আছে, অ্যাডজুডিকেশন, কোঅর্ডিনেশন, মিউচুয়াল রেকগনিশন আর ফ্রিডম অফ ইন্টারকোর্স, এই যে ইন্টারস্টেট ট্রেড, কমার্স, ইন্টারকোর্স, এইটা কিন্তু 4টে সংবিধানে উল্লেখ আছে। কিন্তু এইটা হচ্ছে সংবিধানে উল্লেখ ছিল না, জোনাল কাউন্সিলসটা। এটা পরে স্ট্যাটুটারি মানে হচ্ছে বিধিবদ্ধ, অর্থাৎ পার্লামেন্টে একটা আইন পাস করার মাধ্যমে এটা তৈরি করা হয়েছে, ওই জন্য এটাকে বলা হয়েছে স্ট্যাটুটারি বডি। দেখবেন অনেক কিছু আছে যেগুলো কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ কিনা কনস্টিটিউশনে মেনশন আছে, আর যেগুলো কনস্টিটিউশনে নেই কিন্তু রাজ্য মানে কেন্দ্র সরকার আইন পাসের মাধ্যমে বা রাজ্য সরকার পার্লামেন্টে, মানে কেন্দ্র হলে পার্লামেন্টে আর রাজ্য হলে রাজ্যের বিধানসভায় আইন পাসের মাধ্যমে কোনো কিছু তৈরি করছে, সেটাকে বলা হয় জোনাল কাউন্সিল বা স্ট্যাটুটারি বডি বলা হয়। এই ক্ষেত্রে জোনাল কাউন্সিলটা হচ্ছে স্ট্যাটুটারি বডি। তারপরে ছবিটা আমরা দেখি। তো দেখুন আমরা এবার কি করলাম, এই যে প্রথম যেটা আছে এরকম, এই 1 নম্বর অ্যাডজুডিকেশন অফ ইন্টারস্টেট, এইটাকে পড়বো, তারপরে এইটাকে পড়বো, ডিটেলস আলোচনা করব। তো দেখুন প্রথমে হচ্ছে ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট। এখানে বলা হচ্ছে আর্টিকেল 262 কী বলা হচ্ছে, যে অ্যাডজুডিকেশন অফ ওয়াটার ডিসপিউটস, আন্তঃরাজ্য নদী বা নদী উপত্যকার ক্ষেত্রে জলের ব্যবহার, বন্টন এবং নিয়ন্ত্রণ বিষয়ে আইন সংসদ প্রণয়ন করতে পারে।
এবার একাধিক রাজ্যের মধ্যে যখন এই জলবন্টন নিয়ে কোনো রকম অশান্তি বা মনোমালিন্য হয়, সেক্ষেত্রে সেই বিষয়ে আইন প্রণয়ন করা, যাতে সেই রাজ্যে সেই নদীগুলোর মধ্যে কে কতটা জল পাবে, কোন এলাকাটা কার মধ্যে পড়ছে, এই যে ব্যাপারগুলো রয়েছে, তো এইটা বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। অপশান এতে মানে 262(1) বলা হচ্ছে। 262(2) বলা হচ্ছে এই জলবন্টন নিয়ে সুপ্রিম বা অন্যান্য কোনো কোর্ট বিচার বা রায়দান করতে পারবে না। এবার এখানে একটা বিষয় আছে যে যখনই দুটো রাজ্যের মধ্যে কোনো একটা বিষয়ে মনোমালিন্য হবে, সেটা সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশান, তাহলে পার্লামেন্ট কিভাবে এইটাকে সুপ্রিম কোর্টের হাত থেকে নিয়ে নিজেরা আইন বানাচ্ছে এবং সেখানে কোর্টকে ঢুকতেই দেবে না, এটা কীরকম ব্যাপার হলো, এটা আমরা একটু পরে আসছি। এবার এই যে দুটো রয়েছে, এর ফলে মানে কেন্দ্র সরকার ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট মানে অ্যাডজুডিকেশন বা ডিসপিউট বোর্ড বা কাউন্সিলরা গঠন করেছে। এবার এইটাকে নিয়ে ব্যাপারটা আমরা বলে দিই। দেখুন এখানে বাঁদিকে লেখা আছে, রিভার বোর্ড অ্যাক্ট 1956 অনুসারে এই ধরনের যে ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউট বোর্ডগুলো গঠন করা হয়েছে। রাজ্য সরকার বা একাধিক রাজ্য সরকার যখন কেন্দ্র সরকারকে অনুরোধ করে, তখন কেন্দ্র সরকার অনধিক 1 বছরের মধ্যে সেই ধরনের একটা ডিসপিউট বোর্ড গঠন করে। এবার আগেকার যে বোর্ডগুলো গঠন হয়েছিল, এই বোর্ডগুলো রায়দান করতে করতে অনেক বছর সময় লেগে যেত, জিনিসটা হেলদোল হয়ে থাকতো। তো এক্ষেত্রে মানে যখন এক্ষেত্রে কেন্দ্র সরকার কিছু চেঞ্জেস এনেছে। চেঞ্জেসটা কি? এইটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স। দেখুন আমরা এখানে লিখে রেখেছি দুটো কারেন্ট অ্যাফেয়ার্স এই রিলেটেড, অর্থাৎ কি না বিগত 1 বছরে কিছু এই বিষয়ে পার্লামেন্টে নতুন আইন প্রণয়ন হয়েছে। প্রণয়ন বলতে বিল পেশ করা হয়েছে এবং আইনটা পাস করা হয়েছে। তো সেই অনুযায়ী এখন ইন্টারস্টেট ওয়াটার রিভার ডিসপিউট বোর্ড যেটা ছিল, সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তার বদলে নতুন কি আনা হয়েছে, এটা কিন্তু মানে যেহেতু জুলাই মাসে এসেছিল ইউপিএসসির পরে, প্রিলিমিনারি পরে, তাহলে এই বছর ইউপিএসসিতে কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট অ্যাক্ট 1956 ছিল, সেটাকে অ্যামেন্ড করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে অ্যামেন্ডমেন্ট লিখে দিয়েছি। অ্যামেন্ডমেন্ট করে একটা নতুন ডিআরসি সেট আপ করা হয়েছে। দেখুন লেখা আছে ডিআরসি মানে হচ্ছে ডিসপিউট রেজলিউশন কমিটি। এখানে একজন চেয়ারপারসন আর 2জন জয়েন্ট সেক্রেটারি থাকবে। যে রাজ্যগুলো নদীর জলবন্টন নিয়ে বিরোধ করছে, সেই রাজ্যের জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসাররা বসবে। এবার চেয়ারপারসন কী হবে, যে কিনা কমপক্ষে এইসব ব্যাপারে 15 বছরের অভিজ্ঞতা রয়েছে, সেন্ট্রাল মনোনয়ন করবেন। তাহলে এই যেটা ডিআরসি ডিসপিউট রেজলিউশন কমিটি, একজন চেয়ারপারসন, 2জন জয়েন্ট সেক্রেটারি, মানে 2জন বলতে কেন, মানে যদি 2টো রাজ্য হয় তাহলে একটা করে জয়েন্ট সেক্রেটারি, 3টে রাজ্য হয় একটা করে, ওরমভাবে জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোক এসে বসবে। তারা প্রথমে 1 বছর টাইম পাবে। 1 বছরের মধ্যে তারা শুনে এটা একটা ফয়সলা দেবে। যদি প্রয়োজন পড়ে তাহলে কেন্দ্র সরকার এর সময় আরও 6 মাস বাড়াতে পারেন। এই যে দেখুন 6 মাস লিখে রেখেছি। যদি দেখা যায় যে ডিআরসি কোনো রকম কিছু সেটেলমেন্ট করতে পারলো না, তবে সেই ওয়াটার ডিসপিউটটা যাবে হচ্ছে কার কাছে, ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনালের কাছে যাবে। আগে ছিল ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট বোর্ড, এখন হয়ে গেল ট্রাইব্যুনাল, মানে একটা কোর্টের মতন ক্ষমতা হয়ে গেল এর। অবশ্যই আগেরটারও কোর্টেরই ক্ষমতা ছিল। এবার সেখানে বলা হচ্ছে 3 ইয়ার, এটা 34 দেখে মনে হচ্ছে এটা 3Y লিখেছি আমি। 3 ইয়ার্স একে টাইম দেওয়া হবে, মানে প্রথমে 2 বছর দেওয়া হবে, আর যদি সেই ট্রাইব্যুনাল বলে না আরও 1 বছর চাই, তাহলে আরও 1 বছর। মানে আগে যেরকম হতো কি, যে একবার রিভার ওয়াটার ডিসপিউট বোর্ডে গেল 5, 7, 10 বছরের আগে কোনো গল্প নেই। আর এখানে এখন প্রথমটা হচ্ছে 1 বছরের মধ্যে ওই ডিআরসি যদি কিছু করে দিল ভালো, তাড়াতাড়ি রেজলিউশন হলো, না হলে সেটা এবার 3 ইয়ার্সের মধ্যে রেজলিউশন করবে কারা, ওই ওয়াটার ইন্টারস্টেট ISRWDT, ইন্টারস্টেট ওয়াটার রিভার ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল। তাতে যদি 3 বছর পরে এরা যে রায় দিল বা 2 বছর পরে রায় দিল, তারপরেও যদি আরেকবার রিভিউ করবার জন্য রাজ্যের তরফ থেকে অনুরোধ আসে, সেক্ষেত্রে আরেকবার রিভিউ করতে পারে। সেটা হচ্ছে তার জন্য আবার 1 বছর টাইম দেওয়া হবে, আর বাড়াতে চাইলে 6 মাস। তাহলে আগে কিন্তু এরকম ছিল না, এখন এটা নতুন আনা হয়েছে 2019 সালের জুলাই মাসে। তো সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। তারপরে আগেকার রিভার ওয়াটার ডিসপিউট বোর্ডের কাছে যে কেসগুলো ছিল, সেগুলো সব কটাই সেই সমস্ত রিভার ওয়াটার ডিসপিউট বোর্ডকে ডিসলভ করে দেওয়া হলো। ডিসলভ করে নতুন যে ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল গঠন হলো, তার কাছে চলে আসবে সমস্ত পেন্ডিং কেসগুলো।
এবার সমস্ত পেন্ডিং কেসগুলো যে চলে আসলো, তাহলে সেই ট্রাইব্যুনালে কে কে থাকবে? দেখুন, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, আচ্ছা, তারপরে হচ্ছে 3 জন জুডিশিয়াল মেম্বার। আগেকারগুলোতে না এত চেয়ারম্যান টেয়ারম্যান ওই না, সবই প্রায় কোর্টের ওই জুডিশিয়াল মেম্বারই থাকতেন। এখন 3 জন জুডিশিয়াল মেম্বার আর 3 জন এই লেভেলে কাজকর্ম করে, এরকম 3 জন এক্সপার্ট। দেখুন এই যেখানে লেখাই আছে 3 জন এক্সপার্ট। আচ্ছা, তারপরে এছাড়াও আরও যারা থাকতে পারে তাদের মধ্যে হচ্ছে এই সেন্ট্রাল ওয়াটার কমিশনের যারা ইঞ্জিনিয়ার, এই যে এখানটা লিখেছি, সেন্ট্রাল ওয়াটার কমিশনের ইঞ্জিনিয়ার 2 জন মতন থাকতে পারে এই বোর্ডের মধ্যে। আচ্ছা, আগেকার মানে ডিসপিউট বোর্ডটা যেটা আগে ছিল, সেটাই নিয়ম কী ছিল যে তারা যাই ফয়সলা হবে হোয়াইট বোর্ডে বা মানে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জনগণকে জানাবে। এখন বলা হচ্ছে না, কোনো রকম জানানোর দরকার নেই, মানে এখনকার নিয়ম অনুযায়ী জাস্ট মানে রায়দানটা হয়ে গেল, ব্যাস শেষ। তারপরে হচ্ছে আর এই রায়দান যেটা করবে, ডিসপিউট ট্রাইব্যুনালই করুক আর ডিআরসি করুক, এটাকে মানে ডিআরসি না করতে পারলে ট্রাইব্যুনালে যাবে, সেটা কিন্তু বাইন্ডিং অন প্রেসিডেন্ট হয়ে গেল। আর তারপরে সেকেন্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা এই ডেটেড হয়েছে, দেখুন CWMA, CW মানে হচ্ছে কাবেরি ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি ইজ আন্ডার জল শক্তি মিনিস্ট্রি, যেটা 24/4/2020 সাল ডেট থেকে কাবেরি ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটিটা জল শক্তি মিনিস্ট্রির আন্ডারে আনা হয়েছে। বাকি ট্রাইব্যুনাল বা বোর্ড যেগুলো ছিল সেগুলো কিন্তু মানে কোনো মানে ওয়াটার কমিশনের আন্ডারে ছিল ঠিকই, কিন্তু কোনো মন্ত্রী মানে মিনিস্ট্রির আন্ডারে ডাইরেক্ট ছিল না, এই প্রথম যাকে মিনিস্ট্রির আন্ডারে আনা হলো। আচ্ছা, এবার আমরা বলে দিই যে কেন সুপ্রিম কোর্টকে এই ক্ষমতা দেওয়া হলো না। দেখুন, যখন ভারতের সংবিধান গঠন হচ্ছিল তখন ব্রিটিশ পার্লামেন্টের একটা জয়েন্ট কমিটি, ভারতীয় না ব্রিটিশ পার্লামেন্টের জয়েন্ট কমিটি, ব্রিটিশ পার্লামেন্টের 2টো কক্ষ, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, তো তাদের জয়েন্ট কমিটি মিলে, এই যে দেখুন এখানে আমরা লিখে রেখেছি ব্রিটিশ, মিলে একটা মানে করে কি বলে যে এটাকে মানে একটা কমিটি আলোচনা করে এবং দেখে যে কোর্ট তো একটা আইন অনুযায়ী বিচার করবে, কিন্তু যেখানে জলের মতন একটা রিসোর্স জড়িয়ে আছে, জনগণের জীবন জড়িয়ে আছে, সেখানে অনেক সময় নেগোসিয়েশন হয়, লেনদেন হয়। আপনি শুনবেন মাঝে মাঝেই অনেকে বলে থাকে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে নিতে। তার মানে কি, কোর্টে সেটেলমেন্ট হয় না, কোর্টে রায় হয়, বিচারদান হয়। সেটেলমেন্ট বলতে ঠিক আছে তুমি 500 রাখো, আমি 400 রাখলাম, আচ্ছা কম বেশি হলো। এই যে নেগোসিয়েশন, বাতচিত, লেনদেন, এই জিনিসগুলো কিন্তু যেটা ট্রাইব্যুনালে হতে পারে, যেগুলো ডিসপিউট বোর্ডে হতে পারে, কোর্টে হবে না। সুপ্রিম কোর্ট ব্যাপারটা মেনে নিয়েছে যে এই ধরনের আশা আকাঙ্ক্ষা যেখানে জড়িয়ে আছে সেখানে কিন্তু এক্ষেত্রে এটাই কার্যকরী বেশি। তারপরে দেখি, তারপর হচ্ছে ইন্টারস্টেট রিলেশনস। এবার ইন্টারস্টেট রিলেশনের এই যে ছবিটা আছে, এরপর হচ্ছে ইন্টারস্টেট মানে রিলেশনের মধ্যে ইন্টারস্টেট কাউন্সিল, যেটা আর্টিকেল 263 আন্ডারে স্থাপন করা হয়েছে। ইম্পর্টেন্ট, গঠন কে করেন? রাষ্ট্রপতি। কাজ কি কি আছে? রাজ্যগুলির মধ্যে বিরোধ হতে পারে এমন বিষয়ে পরামর্শ দান, মানে কাউন্সিল পরামর্শ দান করবে যাতে দুটো রাজ্যের মধ্যে বিরোধ না হয় বা একাধিক রাজ্যের মধ্যে। রাজ্য কেন্দ্রের স্বার্থ জড়িয়ে আছে এমন বিষয়ে কী বলে অনুসন্ধান বা আলোচনা, এই সমস্ত বিষয়গুলোও কাউন্সিল করে থাকে। কোনো বিষয়ে রাজ্যগুলির মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য নীতি নির্ণয় ইত্যাদি করা হয়ে থাকে। এবার কাউন্সিলের গঠন কি? কাউন্সিলের গঠন হচ্ছে প্রধানমন্ত্রী চেয়ারম্যান হচ্ছেন, এই যেখানে বড় বড় করে লেখা আছে। সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা সদস্য হন। আর 3 নম্বর মানে কি, 3 জন সিএম না, মানে যে সমস্ত ইউনিয়ন টেরিটরি যেমন দিল্লি আর পন্ডিচেরিতে সিএম আছে তারাও সদস্য। যেখানে ইউনিয়ন টেরিটরিতে অ্যাডমিনিস্ট্রেটর আছে, প্রধান মানে মুখ্যমন্ত্রী থাকে না, সেখানকার ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেটররা, এটা 4 নম্বর। 5 হচ্ছে কী বলে গভর্নর অফ স্টেট আন্ডার প্রেসিডেন্ট রুল, যে সমস্ত রাজ্যগুলো মানে রাষ্ট্রপতি শাসনের অধীনে আছে তাদের গভর্নররা। আর 6 নম্বর হচ্ছে 6 ক্যাবিনেট মিনিস্টার্স, মানে সেন্ট্রাল ক্যাবিনেট যে মিনিস্ট্রি আছে তার 6 জন মন্ত্রী মানে প্রধানমন্ত্রী দ্বারা মানে মনোনীত হন, তারাও এর সদস্য হয়ে থাকেন।
কাউন্সিলের গঠন বললাম বছরে মানে 3 বার করে কাউন্সিল মিটিং করে, আর এই সমস্ত প্রসিডিং ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয়। আর কনসেনসাস বলতে একটা সর্বসম্মতিক্রমেই এখানে কোনো ফয়সলা নেওয়া হয়। তো এই যে যেমন লেখা আছে আর্টিকেল 131 অরিজিনাল জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। এবার এইটা আর সুপ্রিম কোর্টের ব্যাপারের পার্থক্য কী আছে? সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দেয় সেটা হচ্ছে বাইন্ডিং। বিভিন্ন রাজ্য ঝগড়া করছে, তাদের মধ্যে ডিসপিউট মনোমালিন্য যাই হচ্ছে, সুপ্রিম কোর্ট যা রায় দিয়ে দেবে সেটা মানতেই হবে। আর এই ইন্টারস্টেট কাউন্সিল যেটা আছে না, এটা হচ্ছে অ্যাডভাইজারি। এর একটা অ্যাডভাইস দেবে, মোটামুটি সবাই মিলে যেহেতু কনসেনসাস হয়েই অ্যাডভাইসটা হয়, তো সুতরাং এটা খুব একটা অমান্য কেউ করে না, সবাই মেনেই নেয়। কিন্তু নিয়ম নয়, মানতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আর্টিকেল 263 আন্ডারে। কিন্তু 131 নম্বর আর্টিকেলে যেখানে বলাই আছে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন, আপনার সুপ্রিম কোর্টের ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন, তার মধ্যে লেখা আছে। আর মূলত সরকারিয়া কমিশন, যেটা কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের ওপরে ভিত্তি মানে পরামর্শ দেওয়ার জন্য তৈরি হয়েছিল 1983 থেকে 88 সালের মধ্যে এইটা কাজ করেছিল, তার মানে পরামর্শক্রমেই আর্টিকেল 263 আন্ডারে পার্মানেন্ট কাউন্সিল গঠন করা হলো। আগে পার্মানেন্ট কাউন্সিল ছিল না, 1990 সালে গঠন করা হয়। তারপর হচ্ছে পাবলিক অ্যাক্টস, রেকর্ডস অ্যান্ড জুডিশিয়াল প্রসিডিংস। একটু আগেই বলছিলাম যে এক রাজ্যের নিয়ম অন্য রাজ্যে মানা নাও হতে পারে, এতে বিচ্ছিন্নতাবাদ বা বিচ্ছিন্ন প্রবণতা থাকে। তাই সংবিধানে ফুল ফেথ অ্যান্ড ক্রেডিট, অর্থাৎ কোনো রাজ্য যদি কোনো আইন পাস করে, কোনো মন্ত্রী কোনো কাজ করে থাকে, যেটা শুরুতেই বলছিলাম, সেই ধরনের কোনো হয়তো অর্ডার পাস হলো, সেটা কোনো একটা দলিল দস্তাবেজ যেসব তৈরি হলো, এটা অন্যান্য সব রাজ্যেই মেনে নেওয়া হয়। মানে তারাও সেখানে সেই নিয়মটা চালু করে, এমনি না যে ওই রাজ্যে চালু হয়েছে তাহলে আমরা মেনে নিলাম, তা না। প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা করে মন্ত্রীরা সেরকমভাবে করে থাকেন, যেটা একটু আগে রেশনের ব্যাপারটা বলছিলাম বা পুলিশের ব্যাপারটা বলছিলাম। আবার ভারতবর্ষের যে কোনো প্রান্তের কোর্টের বিচার বা রায়দান সমগ্র ভারতে একই প্রভাব বা কাজ বিস্তার করে, মানা হয়, এই যে ব্যাপারগুলো আছে। তারপর হচ্ছে ইন্টারস্টেট রিলেশনের নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্টারস্টেট ট্রেড অ্যান্ড কমার্স, মানে আন্তঃরাজ্য ব্যবসা বাণিজ্য। বিনা বাধায় সমগ্র দেশ জুড়ে বাণিজ্য ও লেনদেন চলবে, আর্টিকেল 301-এ বলা আছে। রাজ্যগুলো একই সূত্রে গাঁথা হবে, যে আমাদের এখানকার যে আলু বা ফসল তৈরি উৎপাদন হলো সেটা অন্যান্য রাজ্যেও গেল, তাহলে সেইভাবে ব্যবসাটা হলো, বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হলো। তারপর আর্টিকেল 302-তে বলা যে জনস্বার্থে সংসদ বা পার্লামেন্ট চাইলে এই ব্যবসা বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। কোনো পয়েন্ট, কোনো রাজ্য চাইলে আইন পাস করে অন্য রাজ্যের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারে। মানে হঠাৎ করে আমি আমার এলাকায় অন্য কোনো রাজ্যের মাল যেতে দেবো না, বা এটা করতে পারে না। কিন্তু যদি এরকম হয় যে কোনো রাজ্য চায় আইন পাস করতে, তাহলে সে আইন পাস করতে পারে, তবে বিলটাকে আগে রাষ্ট্রপতির পূর্বানুমতি প্রয়োজন। তার মানে কি, যখন এই বিলটা আসবে রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি যদি মনে করেন যে না, একটা রাজ্য এরমভাবে অন্যায়ভাবে অন্য রাজ্যের উপরে লেনদেন না করার কাজটা ফেলছে বা ব্যবসা বাণিজ্য আটকাচ্ছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি অনুমতি দেন না এবং সেই বিল রাজ্য পালন করতে পারে না। কিন্তু অপশান আছে, যদি রাষ্ট্রপতি অনুমতি দেন তবে রাজ্য কিন্তু এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের ব্যবসা বন্ধ করতে পারে। মানে ধরুন পশ্চিমবঙ্গ তাহলে বিহারের সঙ্গে ব্যবসা বন্ধ করলো, বা বিহারের মালপত্র পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতে যেতে দেবো না, এরম ব্যাপারটা করতে পারে, কিন্তু তার জন্য রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। হ্যাঁ, তবে কি ডিসক্রিমিনেশন করতে পারবে না, মানে বিহারকে যেতে দিল না যে কারণে হয়তো ঝাড়খণ্ডকে সেই একই জিনিস করতে দিল, এরম করতে পারবে না। তারপরে যে স্থানীয় শিল্পের বা কৃষি রক্ষার জন্য ট্যাক্স আরোপ করতে পারে। যেমন ধরুন পশ্চিমবঙ্গে আলু উৎপাদন হয়েছে, তো পশ্চিমবঙ্গে আলু উৎপাদন করে 22 টাকা দাম। এবার অন্য কোনো রাজ্য থেকে আলু এসে যাচ্ছে, সেখানে হয়তো দেখা যাচ্ছে মাত্র তারা 10 টাকায় দিতে পারবে। তাহলে এখানে লোকাল স্থানীয় যারা আর কি ফরে রয়েছে তাদের তো অসুবিধা হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যাতে তাদের অসুবিধা না হয়, বা কৃষক যারা রয়েছে তাদের অসুবিধা না হয়, হ্যাঁ, তো সেই জন্য কী করতে পারে, অন্য রাজ্যের আলুর উপরে ট্যাক্স বসাতে পারে। তারপরে যেমন ধরুন কোনো একটা স্থানীয় শিল্প, এখানে আমরা শিল্পজাত দ্রব্যটা উৎপাদন করছি যেটার দাম 15 টাকা পিস, দেখা যাচ্ছে অন্য রাজ্যে হয়তো 4 টাকা পিসে এখানে চলে এসছে, তাহলে ট্যাক্স বসিয়ে নিজের ব্যবসাকে বাঁচানোর জন্য ট্যাক্স বসাতে পারে। এটাও কিন্তু ইন্টার স্টেট ট্রেডের ওপরে কিন্তু একটা বাধা হিসেবেই দেখা যেতে পারে, কিন্তু অ্যালাউ আছে। তারপর হচ্ছে মনোপলি আটকানোর জন্য, মানে এমন কিছু কাজকর্ম হলো, এমন কিছু বাধা নিষেধ করা হলো, দেখা গেল কিছু রাজ্যের খুব উন্নতি হলো বা কিছু রাজ্যের খুব প্রফিট হলো আর আমাদের লোকসান হলো, তো সেরকমও কিছু মনোপলি আটকানোর জন্য এই মানে বিনা বাধায় ব্যবসা বাণিজ্যকে থামানো যেতে পারে, এরকমও কিছু ব্যাপার নিয়ম রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টারস্টেট কাউন্সিলে, ওটা তো 4টে ছিল কনস্টিটিউশনাল আমরা ডাইমেনশন আলোচনা করলাম। এইবার হচ্ছে জোনাল কাউন্সিল। জোনাল কাউন্সিলটা দেখুন, আমরা বলেইছি যে 5খানা জোন রয়েছে, নর্থ, সেন্ট্রাল, সাউথ, ইস্ট, ওয়েস্ট,
আর নর্থ ইস্ট জোনাল কাউন্সিল 1971 সালে গঠন হয়, আর এগুলো তার অনেক আগেই গঠন হয়েছিল। আচ্ছা, রাজ্যের পুনর্গঠন আইন 1956 অনুসারে এই 5টা জোনাল কাউন্সিল গঠন করা হয়েছিল। এবার কাউন্সিলের গঠনে কি বলা হয়েছে? চেয়ারপারসন হচ্ছে হোম মিনিস্টার, 2 হচ্ছে সিএম অফ স্টেটস ইন দ্য জোন মেম্বার। আচ্ছা, তবে 2টো করে মন্ত্রী প্রত্যেক রাজ্য থেকে থাকে। অ্যাডমিনিস্ট্রেটর অফ ইউনিয়ন টেরিটরি পারসনস নমিনেটেড বাই, মানে আগে ছিল প্ল্যানিং কমিশন, এখন নীতি আয়োগ। চিফ সেক্রেটারি অফ স্টেট, এবার নীতি আয়োগটা কিন্তু বইতে লেখা নেই, এটা আমরা একটু বাইরে থেকে লিখলাম। তারপর ডেভেলপমেন্ট কমিশনার, এরা থাকবে হচ্ছে এই কাউন্সিলে। আর ফাংশনসের মধ্যে কাজ হচ্ছে কোঅপারেশন, কোঅর্ডিনেশন, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরি আর স্টেট গভর্নমেন্টের মধ্যে এই কোঅপারেশন, কোঅর্ডিনেশন, ইকোনমিক সোশ্যাল প্ল্যানিং, লিঙ্গুইস্টিক মাইনরিটি, আচ্ছা, বর্ডার ডিসপিউট, ইন্টারস্টেট ট্রান্সপোর্ট, অ্যাডভাইজারি বডি, এরা সাধারণত অ্যাডভাইজারি বডি হিসেবে কাজ করে। পলিটিক্যাল ইকুইলিব্রিয়াম মেনটেন করা, আইডিয়া এক্সচেঞ্জ করা, এইভাবে কাজ হয়। তো আমাদের মতে এই যতটুকু ছিল, এইটা জানলেই ইন্টারস্টেট রিলেশনসটা শেষ হয়ে গেল। বাকি আপনার কোনো পরামর্শ বা কিছু জানার থাকলে রাত্রি 8টা থেকে 10টার মধ্যে ফোন করতে পারেন। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।